ইনভেস্টমেন্টকে ওনারা কিভাবে দেখছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কিভাবে দেখছেন, ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে। আমরা একজন লোকাল ইনভেস্টরের কথাও শুনবো, একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি, উনি বক্তৃতা রাখবেন, আমাদের অ্যাপেক্সের নাসিম মনসুর ভাই। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী, তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার, আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে। তো তাদের যেই ভিউটা, তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন, কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি, সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনবো। এছাড়া আমরা প্রধান অতিথি যখন থাকবেন সেই সময় আমরা 5টি অ্যাওয়ার্ড দিব। আমরা আগেরবার বলেছিলাম অ্যাওয়ার্ডের নাম্বারটা একটু কম ছিল, বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে, আমরা 5 জনকে সম্মানিত করব, কোম্পানি বা ইন্ডিভিজুয়াল। তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, তার সাথে একজন ফরেন ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, ইএসজি বা সাস্টেইনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা একটা সংস্থাকে সম্মানিত করব, আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দিব হচ্ছে ইনোভেশনের জন্য, একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো। সো এই 4টা করব। আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন, বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে, বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে, ওরকম একজন ভদ্রলোককে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। এমওইউ সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আর বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার লর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে, এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেইল জানাতে পারবো। আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্ট ভাবেই কেটার করার চেষ্টা করছি কীভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয়। একটা মিডিয়া কর্নার থাকবে, তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারাদিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে, ওই ভেন্যুতে একটা মিডিয়া কর্নার থাকবে। তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান, তাহলে আপনারা মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন। সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুললি দেওয়ার চেষ্টা করব। আমেরিকার যেই ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে, তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কীভাবে রিলেটেড, ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো, তাতে আমরা এটার ব্যাপারে কি মনে করছি। তা আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি আই সি দ্য গ্লাস হাফ ফুল, এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউটা থেকে ওনারা আসছেন, ইউএসটিআরের একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআরের একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম, আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে।
এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সো তাদের ডিরেকশন অফ ট্রাভেলটা যেদিকে হবে আমাদেরটাও মোস্ট লাইকলি সেদিকেই হবে। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক 4 দিন আগে হঠাৎ করে একটা ইউএসের চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজরলি নেগেটিভ হয়ে গেল কিনা। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগন্যাল। আমরা এটাকে ব্যবহার করে, আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশে। ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দিইনি আসলে। উনি একজন, তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে, ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা আসলে ওভারনাইট, আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম, এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে 9 তারিখে আমরা স্টার্লিংয়ের ডেমো ডে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকের থ্রুতে পাওয়ার করা হবে। তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টারলিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। স্টারলিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন। আপনারা শুনেছেন যে গত মাসের 29 তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেইনে। তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওনাদের বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স নেওয়া, ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন। তো আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স, অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন। তাতে আর আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে, বা ওনারা যদি এখানে কি মডেলে অপারেট করবেন, ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন। বাট ইন থিওরি দে শুড বি রেডি টু গো ভেরি সুন। পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন, আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে ইটস আ রাইট। আমাদের সবাইকেই এই রাইটটা দেওয়া উচিত। তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক, কুড়িগ্রাম হোক, যেখানেই হোক, একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক, সবার জন্যই এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি। তো আমরা এটা সবার জন্য সেই জন্যই ওপেন করে দিতে চাই। ঠিক যেভাবে আমরা পানি খাই, আমরা শ্বাস নিতে পারি, আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ওয়ার্ল্ড ইজ নেসেসিটি। তো সেটাই আমাদের পারপাস। তো সেই পারপাসের উপর বেস করেই আমরা এনজিএসও পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি। বড় কোম্পানি কারা আসবেন, আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবেন। আমরা বলেছি আগে যে জারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার। জিওডানো বলে একটা কোম্পানি আছে, তারাও একটা বড় রিটেলার, তারা আসবেন। আমরা স্যামসাংয়ের খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। সো দি পুল ইজ ভেরি স্ট্রং। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সামিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যেই ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। আমরা যেখানে আছি, ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই, 10 বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে, তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না। তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না? যদি আমরা ট্যাক্স ব্রেক দিই 10 বছরের, 12 বছরের, লোকজনের তো ট্যাক্স দিতে হবে না। ইনভেস্টমেন্ট হয় না কারণ একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন, তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কিনা, বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে, সে বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কিনা, ইউটিলিটি সার্ভিসেস পাবেন কিনা। এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি ওনাদেরকে দিতে পারি না। কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি,
রাইট ন্যারেটিভটা সেট করি, তাহলে এই পাইপলাইনটা ওভার টাইম বিল্ড করবে। বিরাট একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তো আমার পার্সোনাল, আমি ব্যাংক থেকে এসেছি, আপনাদেরকে আমি আগে বলেছি, আমার পার্সোনাল ভিউ হতো যে যখনই যে কোনো অর্গানাইজেশন যারা বিনিয়োগ নিয়ে কাজ করবে, যাদের একটা পোটেনশিয়াল একটা ইনভেস্টর পুল আছে, তাদের তো একটা বেসিক লিস্ট থাকার কথা, যে আমি আজকে বলবো যে আগামী 2 থেকে 3 বছর এই 30টা 50টা বা 100টা কোম্পানিকে আমি ট্র্যাক করব, কারণ ওনারা বলেছিলেন ওনারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড। তো ওনারা আসলে তারপরে কি করছেন, ওনাদেরকে আর আমি কীভাবে সাহায্য করতে পারি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য, এরকম কোনো ট্র্যাকার বা পাইপলাইন কিন্তু বিডাতে নাই এই মুহূর্তে। সো এগুলো খুবই এলিমেন্টারি ফাউন্ডেশনাল জিনিসপত্র, এইসব জিনিস আমরা এতদিন করে আসি না, এগুলোকে আমাদের এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে দাঁড় করাতে হবে। তো এই সামিটটা যখন আমরা করবো, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কী করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। ধন্যবাদ। যদি ক্যাটাগরিক্যালি এটাকে আরও ক্রিস্টালাইজ করার চেষ্টা করি, তাহলে মেইন সমস্যাটা আমাদের গ্যাস সাপ্লাইটা। তো বাংলাদেশের টোটাল গ্যাস সাপ্লাইয়ের 50% আমরা নিজেরা এক্সট্র্যাক্ট করি, আর বাকি 50% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো আপনারা রিসেন্টলি দেখেছেন, এবং তার ইম্পোর্ট করা গ্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা ফেস করেছি, যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস ছিল, একটা ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল। সেই ক্রাইসিসটার কারণে অনেক সময় আমরা পেমেন্ট করতে পারিনি, পেমেন্ট করতে না পারার কারণে আমাদের একটা রেপুটেশনাল ইস্যু হয়ে গেছিলো, যেই কারণে আমরা যখন নতুন কার্গো জন্য সাপ্লায়ার কন্ট্রাক্টের জন্য যখন আমরা আরএফপি করছি, তখন আমরা আসলে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির কার্গো পাচ্ছিলাম না। তো এখন আপনারা দেখেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে, টু দ্য পয়েন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন যে ওনারা আসলে হয়তো আইএমএফ ফান্ডিংটা নাও লাগতে পারে আমাদের এই স্টেবিলিটির জন্য। তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা অনেকগুলো লং টার্ম কন্ট্রাক্ট করেছিলাম, আগেই করা হয়েছিল, এগুলো আসলে আমি ক্রেডিট নিব না, এটা আগে সরকারের সময় করা হয়েছিল, যেগুলো সবগুলো ইন এফেক্ট হবে হচ্ছে জানুয়ারি 2026 থেকে। তো 2026 জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেশারটা এমনিই কমে যাবে, ন্যাচারালি কমে যাবে। ন্যাচারালি কমে যাওয়ার উপরে আমি আবারও ইয়েস ট্রেডের পয়েন্টটাতে ফেরত আসি। আমরা কিন্তু গতকালকে আপনারা সংবাদ সম্মেলনে শুনেছেন যে আমরা ফেব্রুয়ারি থেকে আসলে আমেরিকার সাথে কথা বলছি যে কীভাবে আমরা ট্রেড ইমব্যালেন্সটা কমাতে পারি। একটা বড় টপিক আমাদের ট্রেড ইমব্যালেন্স কমানোর হচ্ছে গিয়ে এনার্জি। সো ওনারা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন। তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি। সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে, জিসিসি মার্কেট, যে গালফ মার্কেটগুলোর বাইরে আমেরিকা আরেকটা মার্কেট হিসেবে। তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি, আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে, সেই শর্টেজটাকে আমরা রিকভার করতে পারবো। রিকভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে। আর ফাইনালি পলিসিগত আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন, আমার ধারণা সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ফর এনার্জি। অনেক দেশই এটা করেছে, মালয়েশিয়াতে যেরকম এনার্জি সাপ্লাই ফর ইন্ডাস্ট্রি, এটাকে কিন্তু রিং ফেন্স করা আছে, ওটাকে সরকার গ্যারান্টি করে। কনজিউমারের জন্য যে গ্যাস সাপ্লাই, সেই গ্যাস সাপ্লাইটার ক্ষেত্রে লোকজন এলপিজি গ্যাস ইউজ করে, সিলিন্ডার ইউজ করে, বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাইটা হয়, যেটা হেভি প্রেশার গ্যাস, সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টিড করা থাকে। তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেনচুয়ালি সেই ডিরেকশনে চলে যেতে হবে আমাদেরকে, যে ক্লাসিক কনজিউমার যে গ্যাস ইউজ করে রান্না করার জন্য, তার কিন্তু হেভি প্রেশারের গ্যাসের দরকার নেই, কিন্তু সে রান্না করার জন্য তাকে যে ইনগ্রেডিয়েন্ট কিনতে হবে, সেই ইনগ্রেডিয়েন্ট আসবে যখন সে বেতনটা পাবে, আর তখনই সে বেতনটা পাবে যখন ইন্ডাস্ট্রিটা চলবে। তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োরিটাইজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই অফ এনার্জিটাকে প্রায়োরিটাইজ করে তারপরে বাকি স্পেসটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে। থ্যাংক ইউ। আস্তে আস্তে আমরা একটা মেয়েদের গত 8 মাসে প্রতি বিনিয়োগের নাম্বারটা প্রতি কোয়ার্টারলি পাবলিশ করা হয়, হ্যাঁ, এবং কোয়ার্টারলি পাবলিশ করা হয়। আপনি যদি একদম অ্যাবসলিউট বিনিয়োগের নাম্বারটা জানতে চান, সেই নাম্বারটা পাবলিশ করে সেন্ট্রাল ব্যাংক। কারণ আমাদের যে বিনিয়োগের যে ক্যালকুলেশন মেথোডোলজি, সেটা নিয়েও আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে, পার্সোনাল ভিউ আছে, বাট আমি অত টেকনিক্যাল ডিটেলে আজকে যাব না। বিনিয়োগের যে 3টা মেইন অ্যাভিনিউ আছে, যেটাকে আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলি, সেই গ্রস ইনভেস্টমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে আপনার যে এডিশনাল লোন নিই, আমরা ফরেন কারেন্সি ফাইন্যান্সিং নিই, সেটাকেও আমরা বিনিয়োগ হিসেবে দেখাই। আমরা যেই
ক্যাপিটাল যেটা প্রফিট করেন, রিইনভেস্টেড ক্যাপিটাল বলা হয় এটাকে, যে একটা কোম্পানি বাংলাদেশে প্রফিট করেছে, বিদেশি কোম্পানি, সে ওই প্রফিটটা আবার ইনভেস্ট করেছে তার ব্যবসাতে, সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি। আর জেনুইন যেটা ইকুইটি হিসেবে ঢুকে বিদেশ থেকে, সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি। তো এটার মধ্যে আসলে হাই কোয়ালিটি এফডিআই হচ্ছে লাস্টেরটা, যেটা ইকুইটি হিসেবে শেয়ার হোল্ডিং হিসেবে বাইরে থেকে ঢুকেছে। বাকি দুইটা কিন্তু হাই কোয়ালিটি, ওগুলো অনেকগুলো বের হয়ে যেতে পারে, অনেকে জোর করে করছেন কারণ আমরা রিপ্যাট্রিয়েট করতে দিচ্ছি না বলে, ডলার ক্রাইসিসের কারণে। তো এই ব্রেকডাউনটা টেকনিক্যালি একটা ইস্যু, যেটা নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে এই মুহূর্তে কাজ করছি। নাম্বারগুলোকে রিভাইজ করতে হবে, যে নাম্বারগুলো আমরা প্রিভিয়াসলি যেগুলোকে আসলে বেঞ্চমার্ক ধরে এসেছি, আমি পার্সোনালি মনে করি না সেগুলো রাইট নাম্বার। আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটার আনসার দেওয়ার জন্য যেটা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে আপনাকে অল্প কিছুদিন ওয়েট করতে হবে, কারণ ফার্স্ট কোয়ার্টারের নাম্বারটা এখনও আসলে পাবলিশ হয়নি। নাম্বার পাবলিশ হতে প্রায় 1-1.5 মাস সময় লেগে যায় সেন্ট্রাল ব্যাংকের। সো আমরা হয়তো এই এপ্রিলের মাঝামাঝি কোনো একটা সময় গিয়ে ফার্স্ট কোয়ার্টার এন্ড অফ মার্চের নাম্বারটা পেয়ে যাবো।